আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর আশিস রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এখন সকাল 11টা বাজে। তো সকালে খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের সবাইকে খাইয়েছি, সকালে অনেক কাজও করেছি, সেগুলো আর ভিডিওতে দেখালাম না। তো এখন মনে হচ্ছিল একটু মুড়ি মাখিয়ে খাই। তো বাসায় চানাচুর ছিল না, তো চানাচুর না থাকার কারণে যে খাওয়া হবে না এমনটা না, আমি বাচ্চাদের বললাম চলো খুব মজা করে মুড়ি মাখিয়ে দিই, দেখবে খেতে মজা লাগবে। তো এই তো পেঁয়াজ মরিচ তারপরে ধনেপাতা তারপরে আচার ছিল, আমের আচার দিয়ে লবণ হলুদ দিয়ে মুড়িটাকে খুব মজা করে মাখিয়ে দিয়েছি। বাচ্চারা এটা খেয়ে খুব মজা পেয়েছে আর বলছিল যে এরকম মুড়ি মাখা তো মাঝে মধ্যে খাওয়াই যায় চানাচুর না থাকলাম। তাই বলছিলাম হ্যাঁ, আগে আমরা খেয়েছি ছোটোবেলায়, আমাদের কিন্তু তোমার নানি দিত এরকম করে, তো খেয়ে নিয়েছি তখন। এই তো সবসময় যে চানাচুর দিয়ে খেতে হবে এমনটা না। তো আমার ফ্রিজে সবজিগুলো প্রায় শেষ হয়ে গেছে, বাচ্চাদের বাবা বাজারে গিয়েছে, তো ফ্রিজটাকে আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম। আবার বাজার থেকে সবজি আনলে রাখতে হবে, তো সেজন্য আমি ড্রয়ারের নিচে সাধারণত একটা ক্যালেন্ডার দিয়ে তারপরে রাখি। ক্যালেন্ডারে যে বাদ দেওয়া যে কাগজগুলো থাকে ওইগুলাই, সেটার দিয়ে তারপরে যে সবজিগুলো ছিল ওইগুলোও রেখে দিলাম। আর শুকনো মরিচটাও আমি ফ্রিজে রাখি, যেহেতু বেশি করে নিয়ে আসি আমরা, যেহেতু বাটা মশলাটাই খেয়ে থাকি। তো বাইরে রাখলে দেখা যায় কি বেশ কিছুদিন হয়ে গেলে যত রোদ্রে দিই না কেন কেমন যেন একটা হয়ে যায়, তো সেজন্য আমি ওটাকে এইভাবে পলিথিনে রেখে দিই। আর এর মধ্যে কিন্তু বাজার থেকে চলেও এসেছে, তো কী কী নিয়ে এসেছে সেটাও ভাবলাম আপনাদেরকে একটু একটু করে দেখাই। আর এখানে যে কত টাকার বাজার বা কত টাকার কী নিয়ে এসেছে এটার হিসাব কিন্তু আমি দিতে পারবো না, আমার কাছে এর হিসাবটা নাই। বাচ্চাদের বাবাই আর কি বাজার করেন, আর সেই তার পছন্দ মতো সব ধরনের সবজি নিয়ে আসে। যাওয়ার সময় বলে যে কি কি আনবো, তো বাজারে কি কি উঠেছে বা কি কি পাবে সেটা সম্বন্ধে তো আর ধারণা থাকে না। তারপরেও বলি যে এটা এটা আছে, এটা আনতে হবে না, কিংবা এটা গ্যাপ যাক পরের সপ্তাহে খাবো, আর তার পছন্দ মতোই সে সব কিছু কিনে নিয়ে আসে, আর ওটা দিয়েই আর কি আমি পুরো সপ্তাহটাকে সাজিয়ে নিই। আর এই তো সাথে নিয়ে এসেছিলো সিঙ্গারা, তো আমার তো খুব পছন্দ আর কি সিঙ্গারাটা, সেটাও আর কি খেয়ে নিলাম। খেয়ে এখন চলে এসেছি মাছ কাটতে। তো আমি বলেছিলাম যে বড় মাছটা খেতে খেতে না তেমন একটা আর ভালো লাগছে না, তো একটু ছোট মাছ হলে ভালো হয়। তো আমার কোটার সুবিধার কথা চিন্তা করে সে পাবদা মাছ নিয়ে এসেছে, সাথে আবার গরুর গোশও নিয়ে এসেছে। তো গরুর গোশটা আজকে রান্না করব না, ওইটা ফ্রিজে রেখে দিয়েছি। আর টাটকা গোশই ছিল, তো সেটা দেখে নিয়ে এসেছে। আর এখন ভেবেছি পাবদা মাছটা রান্না করব। তো এটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে বড় মাছ ছিল, তো সেজন্য আর অন্য কোনো মাছ আনেনি, আর এবার শুধু পাবদা মাছই নিয়ে এসেছে। আর এইদিকে আমি সব কিছু প্যাকেট করেও নিয়েছি, প্যাকেট করে নিয়ে আর কি সব ফ্রিজে রেখে দিব। আর মাছগুলোকেও আমি আমার মতো করে পছন্দ মতো প্যাকেট করেছি। আসলে এগুলো বলার দেখা যায় কি আমি কতটুকু খেতে পারবে আমার বাচ্চারা, কী পরিমাণ সেই অনুযায়ী রেখেছি। তো এখানে আমার কোনো সংসারে বাজেট দেখাচ্ছি না, আমি যেভাবে চলি সেটা আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি। এই তো আমি কিন্তু এই সাইডে সিম তরকারি রান্না করছি, আর এখানে আমি সিলভার কাপ মাছের যে পেটির মাছটা ছিল ওইটা দিয়ে আর কি সিম তরকারিটা রান্না করেছি। আর পাবদা মাছ ভেবেছিলাম রান্না করব, পরে আর করিনি, সময়ের সঙ্গে পারছিলাম না। তো এইদিকে আমি টমেটো দিয়ে ডাল রান্না করেছি ধনেপাতা দিয়ে, আর তো সিম রান্না করলাম, দেখিয়ে দিলাম। দুপুরের রান্নাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এদিকে আমার রান্না শেষ, এখন টোটাল আমি বিকালে চলে এসেছি। দুপুরের পরে আরও অন্যান্য কাজ, এগুলো আর আমি ভিডিও করিনি। এখন আমি চিতই পিঠা বানাবো, তো সেজন্য সরিষা ভর্তা করছি। তা ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি সরিষা ভর্তাটা। অনেকে অনেকভাবে খায়, তো আমি এইভাবে করে থাকি। এই তো রসুন আর কাঁচামরিচ নিয়ে আর সরিষা একসঙ্গে বেটেছি লবণ দিয়ে, আর এখন সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে সরিষার তেলের পরিমাণটা অনেক বেশি নিয়েছি। এরকম মাখাতে থাকলে দেখা যাবে কি আঠালো আঠালো হয়ে আসছে, যতক্ষণ পর্যন্ত সরিষার তেল বেরিয়ে না আসছে ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত মাখাবো। আর এইভাবে মাখালে খেয়ে দেখবেন সরিষা ভর্তাটা অনেক মজার হয়ে থাকে। আর এই ভর্তাটা এইভাবে বেশ কিছুক্ষণ রাখার পরে দেখবেন তিতা ভাবটা আর থাকে না। তো
তো এই তো সরিষা ভর্তা মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এখন হচ্ছে চিতই পিঠার যে গোলাটা ওইটা তৈরি করব, সেজন্য আমি চুলার উপর পানি দিয়েছি। যতক্ষণ পর্যন্ত পানিটা ধোয়া না উঠছে ততক্ষণ পর্যন্ত একটু গরম করে নিব। আর ধোয়া ওঠা গরম হলেই আমি হচ্ছে এই তো চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। এখানে আমি শুকনো চাউলের গুঁড়া নিয়েছি। আর এই চাউলের গুঁড়াটা আমার আম্মু পাঠিয়েছিলেন বাসার থেকে। উনি মেশিনে ভাঙিয়ে গুঁড়া রোদ্রে দিয়ে শুকায় তারপর পাঠাইছে, কারণ আমার এখানে তো রোদ্রে দেওয়ার একটা ঝামেলা আছে, সেজন্যই। আর প্রতিবারই আমার আম্মুই পাঠিয়ে থাকেন। তো এখন হচ্ছে আমি চাউলের গুঁড়াটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পানিটা প্রচুর গরম ছিল, সেজন্য আমার মাখাতে একটু কষ্ট হচ্ছিল। আর চিতই পিঠার পানিটা কিন্তু এরকম গরম না হলে পিঠাটা ভালো হবে না। তো সেজন্য আমি হচ্ছে ভালো করে এইভাবে দিয়ে দিয়ে অল্প অল্প করে দিচ্ছিলাম আর মাখাচ্ছিলাম। মাখাতে মাখাতে দেখা যাবে কি একবারে অনেক বেশি পানি দেওয়া যাবে না, এইভাবে দিতে হবে আর মাখাতে হবে, একটু আঠালো ভাব চলে আসবে। তো একটু আঠালো আঠালো যখন হচ্ছে তখন আমি আটাটাকে ওইভাবে রেখে দিয়ে এই সাইডে আবার এই যে দুধ রেডি করব। তো সেজন্য এখানে হচ্ছে আমি নিয়েছি দারচিনি, দুইটা এলাচ, লবঙ্গ আর হচ্ছে তেজপাতা। এগুলো হচ্ছে দুধের ভিতরে দিব। আর আজকে হচ্ছে দুধ চিতই বানাবো। আর এই তো নারকেল কোড়া লাগছে, সাথে হচ্ছে আমি এই যে গুড় নিয়ে এসেছিলো, তো সেই গুড়টা এই বক্সেই রেখে দিয়েছি। আর এই গুড়টা আর কি কেটে নিচ্ছি এখন ছুরির সাহায্যে। আর এটা বক্সে রেখে ফ্রিজে রেখেছিলাম, বাইরে রাখলে দেখা যাবে কি ফাঙ্গাস পড়বে, তো সেজন্য আর কি বাইরে রাখিনি। আর এইটুকু গুড় আমার বেশি দিন যাবেও না, আমার বাচ্চারা এমনি শুধু গুঁড়ো খেতে খুব পছন্দ করে। আর দেখা যাচ্ছে বিভিন্ন সময় পিঠা বানালে তো এমনিই খাওয়া হয়ে যাবে। তো এখন এই তো আমি হচ্ছে পুরোপুরি দুধ জাল করতে দিয়েছি। আর দুধটা আমার অনেকটা জাল হয়ে গেছে, ঘন হয়ে এসেছে। এখন এই সাইডে আমি গুড়গুলোকে আর কি গলিয়ে নিব একটু পানি দিয়ে, তারপরে জাল করে নিব, তাহলে গুড়টা গলে যাবে। গুড় আর দুধ একসময় মানে একসঙ্গে দিতে গেলে দেখা যাবে কি দুধটা কেটে যাওয়ার ভয় থাকে, সেজন্য আমি আর ওই রিস্কটা নিলাম না। তো এখন হচ্ছে আমি আগে দুধটাকে আগে জাল করে ঘন করে নিয়েছি, আর এই সাইডে হচ্ছে গুড়টাকেও জাল করে নিচ্ছি। আর ওখানে দারচিনি এলাচ তো দিয়েই দিয়েছি, সাথে নারকেলও। এখন ওটা জাল হতে থাক, এইদিকে আমি চলে এসেছি আবার গুঁড়াটাকে রেডি করতে। তো 10-15 মিনিট হয়ে গিয়েছে, এটা আমি এভাবে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে এই পর্যায়ে লবণ দিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে আর কি গোলাটা রেডি করে নিচ্ছি। আর গোলাটার ঘনত্ব কতটুকু হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে, তা আমি কিন্তু এই গোলাতে তেমন কোনো কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র চাউলের গুঁড়া আর গরম পানি। তো এইভাবে এই তো। আর যদি এরপরও যাদের পিঠা হতে চায় না তারও একটা টিপস বলবো, তো হচ্ছে বানাতে বানাতেই বলে দিব। তা আর লাগবে একটা পাতলা কাপড়, আর এই তো আমি পাতলা কাপড়টাও রেডি করে নিয়েছি। আর এই যে লোহার তাওয়াতে আর কি পিঠাগুলো বানাবো, এই যে লোহার একটা ছাঁচও নিয়ে নিয়েছি, আর মাটির ঢাকনা, এগুলো সবই আমার আম্মুই আর কি দিয়ে দিয়েছিলেন। তো এখন হচ্ছে এই যে আমার গুড়টাও গলে গিয়েছে, তো এই গরম অবস্থায় আর কি সরাসরি দুধে দিব না, যেহেতু দুধটাও গরম আর গুড়টাও, তো কিছুটা ঠান্ডা হয়ে গেলে তখন হচ্ছে ওটা মিশিয়ে নিব। তো এখন ওটা সাইডে রেখে আমি তাওয়াটাও বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে আসলে তখন হচ্ছে আমি এই যে এর ভিতরে তেল দিচ্ছি। তার উপরে সয়াবিন তেলই দিয়েছি আমি, এখানে সরিষার তেল ব্যবহার করিনি। আর যে পাতলা কাপড়টা ছিল ওইটাকেও আমি আর কি ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এই তো তাওয়াটাকে এই যে মুছে নিচ্ছি সেই পাতলা কাপড়টা দিয়ে। আর এইভাবেই দিচ্ছি, অবশ্যই সাবধানতার সাথে করতে হবে, এরপর যে হাতে তাপ লাগার ভয় আছে, তো আমি সাবধানেই করছি এলাম আর কি। আর এমনিতেও না আমি কোনো কাজ করতে গেলে একটু সাবধানতার সাথেই করার চেষ্টা করি, কারণ আমার মনে হয় হাতে যদি লেগে যায় তাহলে আমার বাচ্চাদের আর কি আমার দেখাশোনা আর কি খুব সমস্যা হবে। সেজন্য সব কাজই ধীরে ধীরে করি আর সাবধানতার সাথেই করার চেষ্টা করি। এই তো এখন হচ্ছে যখন তাওয়া থেকে ধোঁয়া বেরিয়ে এসেছে তখন হচ্ছে গোলাগুলো দিয়ে দিয়েছি। এই তো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর পিঠাটা হোক, এই প্রথম বেচে পিঠা হতে একটু সময় লাগবে, তারপরেরগুলো যখন ভালোভাবে তাওয়াটা গরম হয়ে আসবে তো তখন হতে থাকবে পিঠা, আর দ্রুতই হয়ে যাবে। তো এদিকে আমার দুধ আর গুড় হচ্ছে ঠান্ডা হয়ে এসেছে। ঠিক এখন হচ্ছে আমি গুড়টাকে দিয়ে দিলাম দুধের ভিতরে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। আর ওইদিকে পিঠার কী অবস্থা সেটাও দেখে আসি। এই তো মাশাআল্লাহ আমার পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর প্রথমবার এরকম ফুলকো ফুলকো পিঠা হয়েছে। আচ্ছা, গোলানোর পরে ভালোভাবে করার পরেও যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে কী করবেন যদি ছিদ্র ছিদ্র না হয়, সেটাও বলছি এখন। যখন দেখবেন যে হচ্ছে না, সেক্ষেত্রে সব কিছু পারফেক্ট করেছেন তারপরও কোনোভাবেই হচ্ছে না, তাহলে এক কাজ করতে পারেন। এটা আমি ইউটিউবের এক আপুর কাছ থেকে দেখেছিলাম, মানে উনি বলেছিলেন, তো ট্রিকটা কাজে লাগিয়ে দেখতে পারেন। তো আমি একবার করেছিলাম, হয়েছিল। তা আমার এবার যেহেতু করা লাগেনি তাই আমি দিইনি, যতক্ষণ মানে না দিয়ে করা যায়। তো এই যে বেকিং পাউডার আছে ওইটা হাফ চা চামচের মতো গোলার ভিতরে গুলিয়ে তারপরে দেখতে পারেন। আমার কিন্তু পিঠাগুলো মাশাআল্লাহ দুধ চুষে নিয়েছে, আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো এই যে আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। আর আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।